তো আমরা কম্প্যাটিবিলিটি নিয়ে ডিসকাস করব, ম্যাচ মেকিং এর সময় যে কম্প্যাটিবিলিটি দেখতে হয়। আর তার আগে আমরা দু একটা চার্ট এসছে সেগুলোকে একটু ডিসকাস করে নেবো, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। তো এই চার্টটা দিচ্ছে পার্থ, নাম হচ্ছে, ওই জানার দরকার নেই। ডেট অফ বার্থ হচ্ছে 1/7/1981, টাইম হচ্ছে 3:55 PM, প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। তো চার্টটাকে সবাই একবার দেখে নিন যেহেতু আমরা এটাকে দেখছি। তো এই চার্টটার ক্ষেত্রে যদি দেখেন, তাহলে প্রথমেই দেখবেন যে দশা চলছে শনির দশা, রাহুর অন্তর্দশা এবং রবির প্রত্যন্তর দশা। ও, আর এদিকে হচ্ছে গিয়ে 8th হাউসে রয়েছে রবি বুধ চন্দ্র, মঙ্গল সপ্তমে, শনি বৃহস্পতি রয়েছে একাদশে, আর বুধ সে হচ্ছে বক্রী হয়ে রয়েছে। তো সিম্পলি এটা দেখলে পরে বোঝা যাচ্ছে হেলথ আর প্রফেশন এই দুটো জায়গা মেইনলি ডিস্টারবেন্স রয়েছে। পার্থ, বলতে পারো কি সমস্যা? সমস্যা হলো এনার রঙের দোকান তো, লোন টোন নিয়েছিল, তো লোন নিয়ে একটু প্রবলেম চলছে, আর হচ্ছে দোকানটা ঠিকঠাক চলছে না। এবার রেমিডি গেস একটা ব্যাপার আছে। মেইন সমস্যা হচ্ছে প্রফেশন। হ্যাঁ। আর এবার হচ্ছে গিয়ে এই মুহূর্তে ওনার লগ্ন থেকে অষ্টমে আর চন্দ্রের উপরে বৃহস্পতি চলছে। চন্দ্রের উপরে বৃহস্পতি জেনারেলি খুব বেশি টাকা পয়সা দেয় না। আর চন্দ্রের নবমে রাহু, চন্দ্রের দশমে শনিদেব। দশাটাও চলছে শনি রবি রাহু, সরি শনি রাহু রবি। ফলে এই সময় উনি আর কি পরিস্থিতি কঠিনের মধ্যেই আছে, এখন কিন্তু উনি ভালো নেই। তো সেই কারণে ওনাকে এখন, ওনাকে নিয়ে এখন চাপ আছে। হ্যাঁ, এবার হচ্ছে এনাকে কি এই দুটো রেমেডি করা যেতে পারে, যে হচ্ছে পলা আর পোকরাজ? তো এইখানে আবার পলার দিকে তাকানোরই দরকার। আমরা পোখরাজের দিকেই যাব। আর হুম। যেহেতু মঙ্গল সপ্তমে রয়েছে, তো আমরা আর পলাটলার দিকে যাব না, লগ্নপতি লগ্নকে দেখছে, ওইদিকে আমরা না গিয়ে আমরা একটাতেই থাকবো। পোখরাজটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবো। আর পোখরাজটা যতটা দেবো, এখানে আমরা একটা বুস্টার ইউজ করবো। বুস্টারটা হচ্ছে যে সাইজের পোখরাজ দেবো তার ঠিক অর্ধেক সাইজের আমরা একটা পান্না দিয়ে দেবো। তাই মোটামুটি 5 রতি পোখরাজ হলে পরে 2 রতি থেকে 2.5 রতি একটা পান্না, সেটা আমরা দিয়ে দেবো। যদিও বুধ অষ্টমে রয়েছে, আপনাদের মনে হতে পারে যে কেন এখানে আমরা বুধকে পাওয়ার দেবো। তো বুধ যেহেতু লগ্নপতি নক্ষত্রে রয়েছে, আর বুধের সঙ্গে চন্দ্রের কানেকশন হয়েছে, তো এই ক্ষেত্রে বুধকে রেমেডি দিলে আমরা আলটিমেটলি নেগেটিভ রেজাল্ট পাবো না। এবং এইখানে যে কথাটা আমরা বললাম যে বুস্টার রেমেডি, সেই হিসেবে বুধটাকে দেওয়া যাবে। এবার এনার কাছে তাহলে একটা এ আছে, এ পড়ে আছে, হচ্ছে পলা। তো পলাটাকে খুলিয়ে দেবো তাহলে? না, না, লগ্নপতির পাথর যখন আপনি পড়ে আছেন, তখন আপনার তার উপর নেড়াঘাটা করবেন। আমরা সবসময় চেষ্টা করব যাতে কম খরচের মধ্যে ব্যাপার হয়, এবং লক্ষ্য করে যাতে খুব বেশি প্রেশার না পড়ে। আমাদের যেমন দুটো পয়সা হবে, তেমনি মানুষটার উপরে যেন কোনো ভারী প্রেশার না পড়ে, এটা আমরা সবসময় দেখবো, সবার আগে দেখবো। হুম। এবার এনার কাছে হচ্ছে উনি আগে কাউকে দেখিয়েছিল, তো ওনাকে পলা, মুক্তো আর পান্না পরিয়েছে। তো আমি এনাকে রেফার করেছি যে একটা আহ সাতমুখী রুদ্রাক্ষ আর একটা পোকরাজ। হ্যাঁ, ঠিকঠাক। পান্না কিন্তু এর ক্ষেত্রে যদি বড় পড়ে, সেটা কিন্তু এর জন্য নেগেটিভ রেজাল্ট। এই পান্না যেটা বড়ই পড়তে পারে, সেটা বড়ই হচ্ছে পড়েছে। বড় পড়লে কিন্তু হবে না। এখানে মোটামুটি ট্রান্সপারেন্ট ছোট্ট সাইজের 2.5-3 রতির কলম্বিয়ান পান্না খুঁজে একটি করতে হবে, তাহলেই রেজাল্ট পাবে। আদারওয়াইজ এখানে অষ্টমপতি অষ্টমে বকরি হয়ে বসে আছে, ওনাকে পুরো লোনে জর্জরিত করিয়ে দেবে। আমি ওনাকে বললাম যে হচ্ছে ওই মুক্তোটা আর পলাটা এখন অন্তত 5-6 মাস খুলে রাখতে। তাহলে মোটামুটি পরিষ্কার। হ্যাঁ স্যার। আর স্যার এনার তো চার্টে মানে
বাবার সমস্যা হওয়ার কথা ছিল, কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি। বাবার সমস্যা হওয়ার কথা ছিল বাট হয়নি, সেই ক্ষেত্রে কিছু না কিছু নবম ভাবের ঘাটতি এই শুক্র রাহু দেবেই। এবার দ্বাদশপতি নবম ভাবে বসে আছে, দ্বাদশপতি নবম ভাবে হয়েছে কি, হ্যাঁ নবমে বসে আছে, এবং সেই ক্ষেত্রে রাহু যুক্ত হয়ে বসে আছে, রাহু কর্কট রাশিতে। এটা রাহু শুক্র কর্কট রাশিতে, এটা ফল দেবে না। এটা হলে তো আমাদের জ্যোতিষ শাস্ত্রটাই ছেড়ে দিতে হবে। এটা তো আমি ওটাই জিজ্ঞাসা করলাম, আমি তো ওখানেই হয়ে গেলাম, ব্যাপার জায়গায় খেয়ে গেলাম। তাহলে এর হচ্ছে গিয়ে একটি কন্যার সঙ্গে যোগাযোগ থাকবে, সে কন্যাটির সঙ্গে যোগাযোগ ঠিক বৈধ নয়। সেটাও আমি বললাম যে আপনার কি একাধিক নারীর সাথে কোনো ইয়ে আছে, সেটাও বললো না। এবার হয়তো মিথ্যে বলেছে কি না, সেটা জানি না। এই কথাটা ওইভাবে বললে হবে না, এই কথাটা তোমাকে যে বলতে হবে সেটা হচ্ছে, আপনি কি কোনো আহ, বিপদ অনুভব করছেন অপর কোনো মানুষের কাছ থেকে, কোনো বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে, তখন বলছেন। এভাবে একাধিক নারী বললেন স্বীকার করতে চাইবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সরি স্যার। সেই যে আপনার সম্পর্ক আছেই, এটা বলার কনফিডেন্সও তোমার এখনো আসেনি। না, আমি জিজ্ঞাসা করেছি যে এরকম কি হয়েছে, তো বললো না। যাই হোক, থ্যাংক ইউ স্যার। তো সেটা বলতে হবে যে মানে প্রত্যেকটা কথাটা ভাঙা আছে, তো সেই ভাঁজ দিয়ে গিয়ে বলতে হবে। তারপরে আমাদের আরেকটা কুণ্ডলী আছে, এটা আমাদের অনুপম বাবু দিয়েছেন। লগ্নটা হচ্ছে 11 ডিগ্রিতে আছে, এটা একটু আমরা লিখে নেবো। লগ্ন 11 ডিগ্রিতে আছে, চতুর্থ ভাবে মঙ্গলের অবস্থান। মঙ্গল কেতু চতুর্থ ভাবে। এ হচ্ছে গিয়ে ওই হার্টের ছেদ যেটা রয়েছে সেটা এটার জন্য হয়েছে। আর দ্বিতীয় পতি সপ্তম পতি মঙ্গল প্রবল মারক হয়ে এখানে হচ্ছে গিয়ে তুঙ্গ হয়ে বসে আছে। এর ট্রিটমেন্টটা পাবে হচ্ছে গিয়ে, প্রপার ট্রিটমেন্ট হবে। এবং যেই মুহূর্তে বৃহস্পতিটা এই ঘরে যাবে, আপনারা কি লক্ষ্য করুন, বৃহস্পতি এখন এই ঘরে আছে। এই বৃহস্পতি যেই মুহূর্তে এই ঘর থেকে এই ঘরটাতে আসবে, তখন এই জায়গাটাতে বৃহস্পতি দৃষ্টি দিতে শুরু করবে। তো এই সময় অক্টোবরের পর। বৃহস্পতি রাহুর উপরে দৃষ্টি দেবে, বৃহস্পতি নিজের উপরে দৃষ্টি দেবে, বৃহস্পতি ক্ষতর উপরে দৃষ্টি দেবে। ঠিক আছে? তো এর ফলে এই মানুষটার ক্ষতটা, তো হোক বা যাই হোক না কেন, এই বাচ্চাটার হচ্ছে গিয়ে হার্ট রিলেটেড কিছু সমস্যা রয়েছে। দেখে লিখে যদি পড়ে দেখি, হার্টে ফুটো একই জায়গা থেকে পরবর্তীকালে সুস্থ হতে পারবে কিনা। স্যার, হুম। এক্ষেত্রে তুঙ্গ মঙ্গলের সাথে কেতু আছে, তো ট্রিটমেন্টটা কি ঠিকঠাক হবে, বা হলেও পরের সমস্যা তো হতে পারে কি? ট্রিটমেন্ট ঠিকঠাক হবে, একটু চাপ আছে কিন্তু হবে। এবার এই কারণ মঙ্গলটা হচ্ছে 25 ডিগ্রিতে, আর কেতুটা 6 ডিগ্রি আছে, তো তার জন্য আশা করা যায় ঠিকঠাক হয়ে যাবে। আর বৃহস্পতিটা ঢুকতে স্যার শুরু করে। অনেকের কাছে গেছে, তারা বলেছে, কেউ বলেছে ঠিক হবে, কেউ বলেছে ঠিক হবে না। তবে আমি বলেছি যে ঠিক হয়ে যাওয়ার চান্স আছে, একটু সময় লাগবে, তাড়াতাড়ি করলে হবে না, কিন্তু সুস্থ হবে। এই বৃহস্পতিটা যখন এখানে আসবে, এইটা এই লটে নয়, পরের লটে, পরের লটে মানে এখানে এসে তো অল্প দিনের মধ্যে আবার ব্যাক করে চলে যাবে। তারপরে সম্ভবত মে মাস টাস নাগাদ আসবে। ওই সময় হচ্ছে গিয়ে বাচ্চাটা প্রপার ট্রিটমেন্ট পাবে, ওটা নিয়ে চাপ নেই, এটা ঠিক হয়ে যাবে। আর লগ্নপতি লগ্নে আছে, এটা একটা বড় প্লাস পয়েন্ট। তারপর দেখা যাক উপরওয়ালার ইচ্ছা। স্যার আমি মোটামুটি 1.5 বছর টাইম দিয়েছি। তাও ঠিকঠাক, একদম গোছানো সময় ভালো হচ্ছে।
এখন স্যার বৃহস্পতির দশা কেতুর অন্তর্দশা চলছে। ঠিক আছে, রিকভারি হয়ে যাবে। স্যার এখানে কি আমাদের রবিকে কি পাওয়ার করলে জিনিসটা একটু ভালো হবে? না, একমুখী রুদ্রাক্ষ বা। বাচ্চা তো বেশি পাওয়ার দেওয়ার দরকার নেই। বাড়ির লোকদেরকে বলে দিতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। হ্যাঁ আমি ওইটাই বলেছি, আমি বলছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এবং প্রত্যেকদিন যদি পারেন সূর্যার্ঘ্য দিয়ে যাবেন ওকে ধরে। ঠিক আছে, আর দরকার নেই। তারপর আরেকটা চার্ট আমাদের কাছে এসছে। এটা হচ্ছে লগ্ন কুণ্ডলী, আর পাশেরটা হচ্ছে নবাংশ কুণ্ডলী। এটা নবাংশ আর এটা লগ্ন। এই চার্টটা দেখে কেউ বলতে পারবে এটা কি লগ্ন? লিব্রা। তুলা। কুম্ভ লগ্ন স্যার। দেখুন, এটা তো ডায়মন্ড চার্ট। এই চার্টটার মধ্যে কিন্তু সবটা করে সংখ্যা লেখা আছে। তো এই এক এটা তো যেখানে, এটা তুলা, তুলা লগ্ন তুলা আর লগ্ন। একটা কুম্ভ লগ্ন। তুলা লগ্ন। এটা কুম্ভ, এটা কুম্ভ, আর এটা হচ্ছে তুলা। তো এইখানে এই সংখ্যাগুলো লেখা আছে। এই সংখ্যাগুলো ইন্ডিকেট করছে ওর কি রাশি কি লগ্ন। 1 2 3 4 করে লেখা আছে। এই 1 নম্বরটা হচ্ছে মেষ, আর এটা যে 7 নম্বর, 7 মানে হচ্ছে তুলা। এইটাতে একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে সপ্তম দৃষ্টিগুলোকে খুব সহজে বোঝা যায়, বা ত্রিকোণ দৃষ্টিগুলোকে খুব সহজে বোঝা যায়। কারণ এটা হচ্ছে ত্রিকোণ দৃষ্টি, বা এখান থেকে ধরলে পরে এইটা হচ্ছে ত্রিকোণ দৃষ্টি, এগুলো খুব সহজে বোঝা যায়। আবার এখানে সপ্তম দৃষ্টিটা খুব সহজে বোঝা যায়। হুম, আবার অসুবিধাও আছে। স্যার অসুবিধা স্যার উচ্চ নিচ এগুলা খেয়াল থাকে না স্যার। না, দেখতে কয়েকদিন দেখলে পরে মুশকিল হয়ে যায়। এবার আমি একটা জিনিস ডবল চার্ট ইউজ করি, আমি একজনকে বলেছিলাম যে এই চার্টে তো ডবল চার্ট বানানো মুশকিল। তো সে বলছে কিসের মুশকিল, দয় বাড়িয়ে দিচ্ছি। সে আমার থেকে শিখেছে ব্যাপার, শিখে হচ্ছে গিয়ে দেখিয়ে দিলাম, আমিও দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারা সুন্দর করে আমাকে বানিয়ে দিচ্ছি, যে একটা চার্টের উপর একটা চার্ট সে কিভাবে চাপিয়ে দিল। ব্যাস, হয়ে গেল। ধন্যবাদ স্যার, আমি মাঝে মধ্যে এটাতে চর্চা করি। তাহলে 12টা খোপের উপরে দেখুন 12টা ঘর তৈরি হয়ে গেছে। এখান থেকে যদি গুনি, 1 2 3, এরকম করে পুরো 12টা খোপ রেডি হয়ে গেছে। তো ফলে আহ, এটাতে কোনো অসুবিধা কিছু নেই, এটা ভালো চার্ট। যাই হোক, বিষয়টা হচ্ছে গিয়ে এই মানুষটার ক্ষেত্রে সমস্যা যেটা, অ্যাকর্ডিং টু আশা,
স্যার এই চারটা: অ্যাগ্রেসিভ, ইম্পালসিভ বিহেভিয়ার, ক্যারিয়ার ইনস্টেবিলিটি অ্যান্ড ম্যারেজ। তো এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে ম্যারেজ ডিলে হওয়ার কারণ এখানে শনির অবস্থান, এটা হচ্ছে বিবাহে বিলম্ব হওয়ার অন্যতম বড় কারণ। এবং মেষ রাশিতে নিচস্থ শনি বসে আছে, ফলে বিয়ে ও চাইবে ডিলে করাতে। সেকেন্ড হচ্ছে ইম্পালসিভ। বয়স কত, 31 32? না স্যার, 26। মেল না ফিমেল? মেল চার্ট। এখানে শনি রয়েছে, শনির ইম্প্যাক্টে ওর বিয়েটা ডিলেড হচ্ছে। নেক্সট হচ্ছে গিয়ে 12th হাউসে মার্স রয়েছে, ফলে মাঙ্গলিক হয়ে গেছে মানুষটা। 11th হাউসে রাহু, এটাও একটা ডিস্টারবেন্সেস ক্রিয়েট করেছে। আহ এখানে এই যে ভিনাসটা বসে আছে, ভিনাসটা এই যে 4th হাউসে বসে আছে, এটা একটা প্লাস পয়েন্ট। মকর রাশিতে ভেনাস বসে থাকা, এটা একটা প্লাস পয়েন্ট। জুপিটার 5th হাউসে বসে আছে, এটাও প্লাস পয়েন্ট। তো এই সমস্ত মিলেমিশে এর বিয়ে হবে, প্রমিস অফ ম্যারেজ, এটা অবজার্ভ করা যাচ্ছে। সো ওনার বিহেভিয়ার রুট, এটার জন্য কি কোনো রেমেডি করা যেতে পারে? মানে অ্যাগ্রেসিভ যে বিহেভিয়ার। মার্সটা 12th হাউসে চলে গেছে, একটু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়াতে পারেন উনি। আর রেমেডি হিসেবে এখানে পার্ল পরানো যেতে পারে। 10th লর্ড প্রফেশনের জায়গাটাও ঠিকঠাক হবে, পার্লটা পড়লে ওভারঅল একটা বেটারমেন্ট পাবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এবার তাহলে আমরা একটু বিবাহের দিকে চিন্তা ভাবনা করি, বিয়ের সময় হয়ে গেছে। বিয়ে সম্পর্কে আমরা মেইনলি দুটো জিনিস শিখি। একটা হচ্ছে প্রপার ম্যাচ মেকিং, যে কিভাবে আমরা ম্যাচ মেকিং করবো, সেন্সিটিভ পয়েন্ট গুলো ডিস্টার্ব হচ্ছে কিনা এটাই কি করে আইডেন্টিফাই করবো, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে ম্যারেজের টাইম অফ ম্যারেজ। প্রচুর মানুষ আসছে, এসে বলছে যে কবে হবে বিয়ে, বিয়েটা আদৌ হবে কিনা, এই সমস্ত টাইপের কোশ্চেন্স নিয়ে আসছে। এবার প্রথম আমাদের সেন্সিটিভ পয়েন্টস গুলো দেখতে হবে। তার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে অষ্টকূট বিচার। অষ্টকূট বিচার আজকে আমি পড়াবো। এবার আপনাদের যদি দরকার হয়, তাহলে গ্রুপে লিখবেন অষ্টকূট বিচার সম্পর্কে। ঠিক 36 পয়েন্টের মধ্যে যে একটা অ্যানালাইসিস হয়, সেটা হচ্ছে অষ্টকূট বিচার। তাহলে অষ্টকূট বিচারটা যদি আপনাদের মনে হয় দরকার আছে, তাহলে আমি করাবো। আর যদি মনে হয় দরকার নেই, ইতিমধ্যে আমি করিয়েছি, তাহলে আর করাবো না। স্যার একবার করিয়ে দিন না, খুব ভালো হয়। কিন্তু আজকে তাহলে করাবো না, তাহলে স্যার সামনের বুধবার করিয়ে দেবেন। সামনের বুধবার করিয়ে দেবো। আজকে আমরা ম্যাচ মেকিং এর জন্য যেটা সেন্সিটিভ পয়েন্টস দেখতে হয়, এই সেন্সিটিভ পয়েন্টস গুলো দেখতে। আমার কথা হচ্ছে সেন্সিটিভ পয়েন্ট ব্যাপারটা কি। সেন্সিটিভ পয়েন্টস হচ্ছে বিবাহিত জীবনের কতগুলো বিশেষ দিক। এই বিবাহিত জীবনের বিশেষ দিকগুলো কিভাবে ডিস্টার্ব হয় কুণ্ডলিতে, এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা, সেটাই আমরা করবো আজকে। বিবাহিত জীবনের বিশেষ দিক কি? প্রথম দিকটা হচ্ছে স্বামী বা স্ত্রী।
স্বামী বা স্ত্রী এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তারপরে দাম্পত্য প্রেম, তারপরে অর্থনৈতিক সমৃদ্ধি শ্রীবৃদ্ধি, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে এর জন্য আমরা 5টা পয়েন্টে অ্যানালাইসিস করব। এই 5টা পয়েন্টের মধ্যে কি কি রয়েছে? প্রথম বিষয়টা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস। এই ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিসে কি দেখবেন? এই দেখো, কার একজন এটা খুব গরম লেগেছে, জামা টামা খুলে বসে পড়েছে, কে এটা? গম, কি সাংঘাতিক ব্যাপার! তো ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে তার কুণ্ডলীটা দেখতে হবে, যে আহ সেই কুণ্ডলীটাতে বিবাহিত জীবন কতটা ডিস্টার্ব। কয়েকটা আমরা এক্সাম্পল দিচ্ছি। ধরুন এখানে একটা রয়েছে লগ্ন, আর এখানে রয়েছে রাহু, আর রাহুর সঙ্গেই শনি রয়েছে, আর পাশের ঘরটাতে রয়েছে মঙ্গল। এবার বিবাহিত জীবনটা ডিস্টার্ব হয়ে গেল, বিবাহিত জীবনটাকে ঠিকঠাক রাখাটা মুশকিল আছে, বিবাহিত জীবনটা পুরোপুরি কেটে গেল। অষ্টমে গেছে মঙ্গল, সপ্তমে রাহু শনি, যতটা সম্ভব খারাপ হওয়ার ততটাই খারাপ হয়েছে, আর কিছু খারাপ হওয়ার নেই। সুতরাং ব্যাপারটা চিন্তাজনক। তাহলে এই জায়গাটুকু আমাদের পরিষ্কার হলো বেশ সহজ সরল ভাবে। এবার এখানেই আমরা দেখতে পাচ্ছি যে এই কুণ্ডলীতেই রাহু শনি আছে, সেটা হচ্ছে এই ঘরটাতে আছে, এই জায়গাটাতে আছে। কিন্তু মঙ্গল সে আবার এখানে চলে এসেছে। এবার কিন্তু সিচুয়েশন অনেকটা বেটার। এবার এখানে সিচুয়েশনটা আরেকটু বেটার হয়ে যাবে যদি শনিটা এখানে থাকে, এরকম এখানে থাক পড়ে, ষষ্ঠ ভাবে রাহু, দ্বাদশে কেতু থাক, সমস্যা কিছু নেই। কিন্তু যদি এই মঙ্গলটা আবার এখানে এসে জুড়ে বসে, তাহলে মুশকিল হয়ে যাবে, কারণ এখানে তখন কেতু মঙ্গল চলে আসবে। এবার আমরা একে বলবো যে মাঙ্গলিক দোষটা তীব্র হয়েছে, তীব্র ভয়ঙ্কর মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছে। বোঝা গেল সমস্যার জায়গাগুলো? ইন্ডিভিজুয়াল চার্ট অ্যানালাইসিস করে আমরা প্রথমে দেখি যে এই মানুষটার ম্যারেজ লাইফ কতটা ভালো হচ্ছে, কতটা খারাপ হচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে পরের বিষয়টাকে আমরা দেখবো, তার নাম হচ্ছে মিউচুয়াল অ্যাট্রাকশন। এই মিউচুয়াল অ্যাট্রাকশনের গল্পটা কিরকম? এই জায়গাটাতে চাঁদটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। মেয়ে এখনকার দিনের সমাজ ব্যবস্থা অনুযায়ী
একটা মেয়ে তার হাজবেন্ডের পার্সোনালিটি খোঁজে, আর বেশি হাই পার্সোনালিটির মহিলা হলে পরে হাজবেন্ড ভয় পেয়ে যায়। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার ছেলে তার মেয়ের মধ্যে পার্সোনালিটি খোঁজে না, সফটনেস খোঁজে। আর একটা মেয়ে একটা ছেলের মধ্যে পার্সোনালিটি খোঁজে। এই বিষয়টাতে কারোর কি কোনো আপত্তি আছে? না স্যার। স্যার, কিছু মানুষ তো খোঁজে না। রিয়া, হ্যাঁ। তার ছেলের পার্সোনালিটি হাই হওয়া দরকার, সময় সমাজ এটাকে ইয়ে করছে। কিন্তু মেয়েটার ক্ষেত্রে ছেলে যখন একটা মেয়ে খুঁজছে, তখন সে চেষ্টা করে বাবা নরম সরম মেয়ে হোক, ওরা জ্বালিয়ে জ্বালিয়ে মারবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক বলছেন। মেয়ে যখন ছেলে খুঁজছে, তখন চাইছে যে এই ছেলেটা যেন একটু প্রোটেক্টিভ হয়, এই ছেলেটা যেন একটু স্ট্রং হয়। এটা আবহমান কাল ধরে চলে আসছে, এটা আজকে কালকে বলে নয়। একটা মানুষ যখন, পুরুষ মানুষ যখন বিয়ে করছে, সে কি সাধারণত চাইবে যে আমার বউ আর্মিতে চাকরি করুক? তাহলে এবার আমরা দেখছি একটা মেল চার্ট আর একটা ফিমেল চার্ট। এবার এই মেল চার্টের চাঁদ মন দিয়ে দেখবে ও। মেয়েটি হচ্ছে কি মন দিয়ে খুঁজছে, কি খুঁজছে? এখানে মেয়েটার চাঁদ রয়েছে। এবার ছেলেটার রবি, রবি হচ্ছে তার পার্সোনালিটি। স্ট্রং অ্যান্ড ওয়েল প্লেসড। এবার এই রবি যদি ভুলভাল জায়গায় থাকে, তাহলে কি হবে? ইগো প্রবলেম চলে আসবে। তাহলে চন্দ্রের সপ্তমে যদি রবি থাকে, চন্দ্রের সাথে যদি রবি থাকে, চন্দ্রের ত্রিকোণে যদি রবি থাকে, তাহলে এই মহিলার কাছে এই পুরুষের পার্সোনালিটি সেটা পছন্দযুক্ত হবে। কারণ রবি নির্দেশ করে ব্যক্তিত্বের প্রকাশ। রবি হচ্ছে ব্যক্তিত্বের প্রকাশ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু রবি বা রবি তার অপোজিটে যে চাঁদটা আছে, চন্দ্র, তার উল্টো দিকের রবিওয়ালা লোককে পছন্দ করবে। এইখানে যদি এই রবিটার ওপরে ছেলের চার্টে কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে যায়, এখানে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু মানুষটা হচ্ছে গিয়ে, মানে মহিলাটি পুরুষটিকে ভীষণ ভাবে পছন্দ করবে। পুরুষটির প্লিজিং পার্সোনালিটি মহিলাকে একদম তৃপ্ত করে তুলবে, হ্যাপি হয়ে যাবে মহিলা। ঠিক এরকম ভাবে আরো কিছু বিশেষ বিষয় রয়েছে। যেমন মেয়েটার এখানে চাঁদ রয়েছে, এবং ছেলেটার চার্টে এই জায়গাটাতেই শনি আর কেতু বসে রয়েছে। ছেলের চার্টে এখানেই শনি আর হচ্ছে কেতু। কি ভয়ঙ্কর অবস্থা দেখুন! এই মেয়ে এমনিতে সুস্থ, কোনো সমস্যা নেই, কিন্তু যখন এই লোকের সাথে ঘর সংসার করবে, তখন এই শনি আর কেতুর চাপ এর চাঁদ নিতে পারবে না। যতই কর্কট লগ্নের চাঁদ হোক না কেন, এর কিন্তু এই চাঁদের সমস্যা দেখতে পাওয়া যাবে। এবং তখন হচ্ছে গিয়ে শান্তি বাঁধবে চরম মাত্রায়। তাহলে বিষয়টা বোঝা গেল। একজনের কুণ্ডলিতে, স্পেশালি মেয়ের কুণ্ডলিতে চন্দ্র, এ ছেলের কুণ্ডলী সূর্যকে দেখবে, এবং কোনোভাবে যদি ছেলের কুণ্ডলিতে পীড়িত হয়, তাহলে সেখানে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে। তাই চেষ্টা করতে হবে মেয়ের কুণ্ডলীর চন্দ্রের সাপেক্ষে ছেলের কুণ্ডলীর রবি যেন শুভ ক্ষেত্রগত হয়ে বলবান হয়ে অবস্থান করে। তাইলে কিন্তু এই মেয়ের কুণ্ডলী ছেলের কুণ্ডলীকে বলবে
না, এই তো আমার সেই স্বামী যার জন্য আমি ওয়েট করছিলাম। তাহলে একটা ছেলের চার্ট একটা মেয়ের চার্ট কি খুঁজবে সেটা আমরা মোটামুটি আইডেন্টিফাই করলাম। স্যার এখানে একটা কোশ্চেন আছে। হুম। তো এখানে আমরা যেটা রবিকে ধরলাম, এটা আমরা মঙ্গলকে ধরবো না? একটা মেয়ের চার তো মঙ্গলকেও অ্যাট্রাক্ট। যে কোনো মানুষের যে কোনো মানুষের সাধারণ ব্যক্তিত্বকে ইন্ডিকেট করে রবি। যে কোনো মানুষের যে তার পার্সোনালিটি সেটাকে নির্দেশ করে রবি। এবার এখানে আমরা মঙ্গলকে অবশ্যই ধরতে পারবো, কিন্তু আমরা যদি এতগুলোকে ধরতে চাই তাহলে আলটিমেটলি কাকে ধরে এগোবো সেটা ডিসিশন নেওয়াটা ঠিক হয়ে যাবে। হুম। তো সেই জন্য আমরা আত্মার কারক ব্যক্তিত্বের কারক রবিকে নিয়েছি। বোঝা গেল? হ্যাঁ স্যার, এবার এবার ছেলেটা মেয়েটাকে পছন্দ হবে, এবার তো মেয়েটার ছেলেটাকে পছন্দ হয়ে গেল। এবার এখন এই ভেতরেরটা হচ্ছে ছেলেটার চার্ট। ছেলেটার চন্দ্র এখানে বসে আছে। এবার মেয়েটার লগ্ন, প্রথম জিনিস হচ্ছে মেয়েটার লগ্ন। এখনো ভারতবর্ষীয় সমাজে বা পারিপার্শ্বিক যে কোনো জায়গায় মেয়েদের সৌন্দর্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হওয়া উচিত না, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অবশ্যই বেশ গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এইখানে এর চন্দ্রের সঙ্গে অবশ্যই এর কুণ্ডলিতে, মহিলার কুণ্ডলিতে লগ্নের শুভ সম্পর্ক হতে হবে। তাহলে লগ্নটা এখানে যদি লগ্নগুলো অবস্থান করে, অর্থাৎ চন্দ্র সাপেক্ষে কোনো একটা শুভ জায়গা, ছেলেটির মন সাপেক্ষে কোনো একটা শুভ জায়গা যদি অবস্থান করে আমাদের প্রের লগ্ন, তাহলে সেই পাত্রকে এর পছন্দ হবে। কিন্তু এই আগে আমরা যে বিষয়টি নিয়ে বললাম যে রাহু শনি বসে রয়েছে, এক্ষেত্রে যদি কোনোভাবে সপ্তম ভাব পীড়িত হয় তাহলে কিন্তু ভালো রকম সমস্যা দেখতে পাওয়া যায়। তাহলে চন্দ্র সাপেক্ষে লগ্ন, চন্দ্র সাপেক্ষে লগ্ন, লগ্নপতি এদের অবস্থান হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই অবস্থানের উপরে বেস করেই কিন্তু আমরা বিয়ের ক্ষেত্রে ম্যাচ মেকিং বলি বা হচ্ছে গিয়ে জেনারেল প্রেডিকশন বলি, সেটা আমরা ওখান থেকেই করি। যাই হোক, এখানে কয়েকটা বিষয় দেখতে হবে। প্রথমত পাত্রীর শুক্র, সে যেন পাত্রের লগ্নে কোনোভাবে পীড়িত না হয়। পাত্রীর শুক্র সুন্দর থাকবে, এবং সেই শুক্র যদি পাত্রের ছকে পীড়িত হয় তাহলে কিন্তু ম্যারেড লাইফে অশান্তি আসবেই। স্যার কথাটা আরেকবার বলবেন? কি কথাটা? যেটা এক্ষুনি বললেন ওটা আরেকবার বলবেন? এই সর্বনাশ করেছে এই কম্প্যাটিবিলিটি। হ্যাঁ স্যার। বিষয়টা হচ্ছে আমার মন সেটা কোনোভাবেই আরেকজনের অ্যাক্টিভিটি, বিহেভিয়ার, ইগো প্রবলেম ইত্যাদির দ্বারা পীড়িত হচ্ছে কিনা। আমি তো কখনোই চাইবো না যে আমার মন কোনোভাবে পীড়িত হোক। তাহলে সেইটা হচ্ছে গিয়ে পীড়িত হচ্ছে কিনা সেটাকে আইডেন্টিফাই করবো কি করে? পীড়িত করার যারা গ্রহ তারা হচ্ছে শনি, তারা হচ্ছে রাহু, তারা হচ্ছে কেতু, এই সমস্ত গ্রহ।
তাহলে এদের কারণে আদৌ জাতকের চন্দ্র পীড়িত হচ্ছে কিনা সেটা দেখার দরকার আছে। স্যার ভিনাস যদি মেল চার্ট এবং ফিমেল চার্টে সেম জোডিয়াক সাইনে পড়ে, সেক্ষেত্রে কি ভালো দেখায়? হতেই পারে, বর্গোত্তম গ্রহ সবসময় শুভ। স্যার বলছি বৃহস্পতি দৃষ্টি যদি পড়ে এদের উপর তাহলে সেক্ষেত্রে তো অনেক গার্ড পাবে তো। কিছুটা বেটার হবে, পুরোটা নয়। বৃহস্পতি যদি বলবান হয়, বৃহস্পতি যদি গার্ড করে, তাহলে কিছুটা রিলিফ পাওয়া যাবে এবং অবশ্যই যাবে। স্যার আর একটা কথা বলছিলাম যদি সেভেন্থে সপ্তম ভাবে যদি শনি রাহু থাকে তো সেক্ষেত্রে তাড়াতাড়ি বিয়ে দিয়ে মানে বিয়েটা তাড়াতাড়ি করিয়ে দেবে, তারপর ঝামেলা অশান্তি সৃষ্টি হবে। কিন্তু যদি বৃহস্পতি নজর ওখানে নজর থাকে তো সেক্ষেত্রে তো ঝামেলাতে কিছু তো মুক্তি পাবে তারা। এই ঝামেলা থেকে তো চট করে মুক্তি পাবে না, কারণ নেগেটিভিটি গুলো তো আর যাচ্ছে না। মানুষটা সরে গেলেও নেগেটিভিটি গুলো অন্য কোনো রূপে বা অন্য কোনো ভাবে তারা চলে আসবে। স্যার যদি সেখানে যদি আমরা কোনো রুদ্রাক্ষ রেমেডি হিসেবে দিই তাকে করতে হতে, সেক্ষেত্রে তো কিছু হলেও সেভাবে সরকারকে রুদ্রাক্ষ দিই তাহলে সেক্ষেত্রে কিছু হলেও তো সে গার্ড পাবে। হ্যাঁ, তাহলে স্যার মোটামুটি আমার একটা মিউচুয়াল। কোশ্চেন, স্যার একটা কোশ্চেন ছিল, বলছি আমি একটু কনফিউজ হয়ে গেছি। ব্যাপারটা হচ্ছে আমাদের পড়াশোনার মতে কেতুর তো কোনো দৃষ্টি হয় না, কিন্তু অন্য কারোর মতে কি কোনো কেতুর কোনো দৃষ্টি আছে সেগুলোকে আমরা দেখবো, একবার একটু বলবেন এটা। কারোর দৃষ্টি নেই, কোনো গ্রহেরই দৃষ্টি নেই। যেটা আছে তাকে বলা হয় প্রভাব, বিস্তার, প্রভাব। তো এবার যখন রাহুর দৃষ্টি আছে বলে ধরবো, রাহুও যেমন কেতুও ঠিক তেমন, দুজনেই একটা মেকানিজমের পার্ট। একজন ড্রাগনস হেড, একজন ড্রাগনস টেল। তাহলে রাহুর যদি দৃষ্টি ধরি, তাহলে কেতুর দৃষ্টি ধরবো না কেন? কেতুর দৃষ্টি মোটামুটি 5 আর 9 এই দুটো ঘরে বেশি অ্যাক্টিভ হতে দেখতে পাওয়া যায় এবং রিয়েলি অ্যাক্টিভ হয়। আচ্ছা স্যার। বলছিলাম স্যার আমাদের একটু চার্ট নিয়ে অ্যানালাইসিস করে একটু দেখিয়ে দেবেন একটু মানে আমরা সবাই একটু করে বলতাম পারি কিনা। আমরা তো তাই করি। যাই হোক, মিউচুয়াল অ্যাট্রাকশনের পরে মিউচুয়াল অ্যাট্রাকশন ব্যাপারটা বুঝলাম, যে একটা মানুষের মন আরেকটা মানুষকে কতটা প্রভাবিত করছে, আর সেই মনের প্রভাব কতটা দিন পর্যন্ত থাকবে। যে আজকে তো প্রভাবিত করলো, কিন্তু এর ইম্প্যাক্ট কতদিন পর্যন্ত থাকবে, কতদিন পর্যন্ত আহ অ্যাটাচমেন্টটা কন্টিনিউ করতে পারে, বা পারস্পরিক আকর্ষণ কতদিন পর্যন্ত বেশি থাকতে পারে। তাহলে সেটা আমরা মোটামুটি বুঝলাম। পরবর্তী বিষয়টি হলো, দুজন দুজনের কাছে আসলে পরে একজন আরেকজনের জন্য হার্মফুল হবেন কিনা। এটা দেখবার জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে উম, তো বিষয়টা হচ্ছে একজনের স্বাস্থ্য আরেকজনকে কতটা ডিস্টার্ব করতে পারে বা কতটা ডিস্টার্ব করছে। খেয়াল রাখতে হবে, এই স্বাস্থ্যটা ডিস্টার্ব করবার জন্য কিছু নেগেটিভ কম্বিনেশন দরকার। যেমন কর্কট লগ্নের শনি, এটাই যথেষ্ট। বৃষ লগ্নের শনি, বেশ বিষাক্ত। তাহলে এই বিষয়টাকে বুঝবার আগে আমাদের জন্মকুণ্ডলীর কতগুলো সেন্সিটিভ পয়েন্ট বুঝে নিতে হবে। ব্যাপারটা কিরকম, যে জায়গাগুলোকে ডিস্টার্ব করলে খুব সহজেই আমাদেরকে ডিস্টার্ব করা যেতে পারে।
মানে বিষয়টা কিরকম, যেমন হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি এই মানুষটার চার্টে মাঝখানে ভেতরের দিকের মানুষটার চার্টে কোনো একটা জায়গাতে একসঙ্গে শনি রাহু রয়েছে। ধরে নিচ্ছি এই ঘরটাতেই শনি রাহু আছে, আর মেয়েটির ক্ষেত্রে এটাই লগ্ন অথবা সিক্স হাউস। লগ্ন অথবা সিক্স হাউস হওয়ার জন্য এর তো ওই ঘরটা থেকে রোগ প্রবণতা আসছে, তাহলে একে অপরের সঙ্গে পারস্পরিক কম্প্যাটিবিলিটি থাকতেই পারে। অনেক নাম্বার পেয়ে থাকতে পারেন, 36-এর মধ্যে 37, সরি 36-এর মধ্যে 33-34 পেয়ে থাকতে পারেন, কিন্তু তাতেও ব্যাপারটা ম্যাচ করছে না। আমি যদি দেখি আমার যে জায়গাটাতে সিক্স হাউস রোগের ঘর, সেই ঘরটাতে আমার বউয়ের শনি রাহু বসে আছে, তাহলে সেটা তো বিপজ্জনক, তাহলে সেটা সমস্যা সৃষ্টি করবে। এবার আমি যদি দেখি যে আমার ফোর্থ হাউস, সেখানে মঙ্গল রয়েছে, এটা লগ্ন, তাহলে এখানে আমার লগ্ন রয়েছে, আর এখানে আমার মঙ্গল রয়েছে। হ্যাঁ, লগ্ন এখানে মঙ্গল। এবার এই মঙ্গলের থেকে কিন্তু পজিটিভিটি পাওয়ার জন্য, মঙ্গলের থেকে কিছুটা পজিটিভিটি পাওয়ার জন্য আমরা মঙ্গলের কিছু উপাচার করতে পারি। মঙ্গলের উপাচার একদম ইজি। আচ্ছা, এবার ঘটনাটা হচ্ছে এরকম বহু কম্বিনেশন আছে, যে কম্বিনেশন গুলো সমস্যা সৃষ্টি করতে পারে। যেমন রাহু মঙ্গল, যেমন এই লোকটার ক্ষেত্রে মঙ্গল 10th হাউসে রয়েছে। এবার যদি আমরা দেখি যার সঙ্গে বিয়ে হলো তার এই ঘরটাতে রাহু রয়েছে, এবার কিন্তু বিবাহিত জীবনে অশান্তি আসবে। এই মানুষটার যে সমস্যা মঙ্গল দিয়ে কমপ্লিট করতে পারছিল না, কিন্তু রাহু পরেরটা এসে যাওয়ার কারণে সে কিন্তু সেই সমস্যা থেকে অনেক বেশি সমস্যা তৈরি করতে সক্ষম। মঙ্গল নিজের ঘরে মিশিয়ে বসে আছে, মঙ্গল নিজের ঘরে মেশে বসে রয়েছে, তাতে সে যতটা হার্ম করছিল, এবার কিন্তু মঙ্গলের হার্মফুল এফেক্ট অনেকটা বেড়ে গেল। কারণ মঙ্গলের উপরে কুণ্ডলিতে, মানে তার যার সাথে বিয়ে হবে তার কুণ্ডলিতে সেখানে হচ্ছে গিয়ে রাহু বসে আছে। আবার রাহুর পরিবর্তে শনি বসে থাকতে পারতো। যদি শনি বসে থাকতো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আরো বাড়তো। যদি শনি বসে থাকতো তাহলে সেটা অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি হতে পারতো। তাই একজনের উপস্থিতিতে আরেকজনের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব করতে পারে। যেমন একটা উদাহরণ দিই, একজনের যেখানে লগ্ন, ধরে নিচ্ছে একজনের কর্কট লগ্ন। এবার কর্কট লগ্নে, লগ্নের ওপরেই আর একজনের কুণ্ডলিতে শনি আর কেতু বসে আছে। এই দুজন যখনই একসঙ্গে থাকছে, যার কর্কট লগ্ন তার ধীরে ধীরে মাথার যন্ত্রণা শুরু হচ্ছে। এটা একদম বাস্তব। মানে যেহেতু ওই মানুষটার কুণ্ডলিতে শনি আর কেতু, শনি কেতু দুজনেই ব্যথা এবং কমপ্লিকেশনের কারণ গ্রহ, তাই এরা দুজন একসঙ্গে থাকার কারণে এই জাতক বা জাতিকা তার কিন্তু মাথার ব্যথা শুরু হয়ে যাচ্ছে।
আবার একজন মহিলার 6 হাউসে রাহু রয়েছে, 6 হাউসে রাহু রয়েছে, না 6 হাউসে মঙ্গল রয়েছে, কোনো একজন মহিলা তার 6 হাউসে মঙ্গল রয়েছে। এবার সেই মঙ্গলের ওপরে যখন হাজবেন্ডের রাহু এসে উপস্থিত হচ্ছে, হাজবেন্ডের ধনু রাশিতে ভদ্রমহিলার মঙ্গল রয়েছে, তো হাজবেন্ড তার ধনু রাশি বা ধনু লগ্ন, আর সেই মঙ্গলের ওপরে রাহু রয়েছে। এক্সাম্পল দিই, যেমন হচ্ছে গিয়ে একজন ভদ্রমহিলা, তার যা খুশি লগ্ন হোক, আমি কর্কট লগ্নই ধরছি, কর্কট লগ্ন, এবং এর 6 হাউসে মঙ্গল রয়েছে। এর এই ঘরটাতে মঙ্গল রয়েছে, এই মঙ্গলটার উপরে এর হাজবেন্ডের চার্টে এখানে হচ্ছে গিয়ে রাহু রয়েছে। আর অবশ্যই এই ঘরটাতে হাজবেন্ডের চার্টে কেতু থাকবে, সঙ্গে শনি বসে আছে। তাইলে মহিলার চার্টে, ভদ্র মহিলার চার্টে, যেখানে লগ্ন এখানে বসে আছে, লগ্ন থেকে 6 হাউসে মঙ্গল রয়েছে, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু যেই মুহূর্তে এই মঙ্গলের উপরে এই শনির দৃষ্টি পড়লো, রাহু এই মঙ্গলের কাছে চলে এসছে, এবার কিন্তু এই মঙ্গলটার মধ্যে এনার্জাইজড হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। এই মঙ্গলটার মধ্যে কিন্তু এবার নেগেটিভিটি আসবে। এই মঙ্গলটা এবার এইখানে ঘাতক মঙ্গল হয়ে যাবে। কখন? যখন এই মানুষটার সঙ্গে এই মানুষটা থাকবে। কারণ এর 6 হাউসে মঙ্গল হালকা পেট ব্যথা, পেট জ্বালা, গলা মুখ জ্বালা এসব করছিল, কিন্তু যেই মুহূর্তে এখানে রাহু এসে উপস্থিত হলো, যেই মুহূর্তে এখানে রাহু এসে উপস্থিত হলো, তখন কিন্তু আর অত সহজে ব্যাপারটা মিটল না। এবার কিন্তু এর যে হালকা পেটে ব্যথা, পেট জ্বালা, বুক জ্বালা এসব ছিল, এবার কিন্তু এই রাহু আর শনির দৃষ্টিতে এর জটিল রোগ, পুরনো রোগ, এমন রোগ যেটা ধরা পড়ে না, সেইগুলো দেখতে পাওয়া যাবে। এবার আমাকে একটা জিনিস বলুন, এমন রোগ যেটা ধরা পড়ে না, সেইটাকে আইডেন্টিফাই করলাম কি করে? কেতু মঙ্গল যোগ। কেতু শনি যোগ। শনি যোগ, কেতু মঙ্গল যোগ। তাহলে এইখানে কি হচ্ছে, এই যে কেতু শনি কানেক্টেড হয়েছে, তাহলে শনির যে রোগ দেওয়ার ক্ষমতা, শনির দৃষ্টি, সেটাতে যে রোগ দেওয়ার ক্ষমতা তৈরি হচ্ছে, সেই রোগের মধ্যে গোপনীয়তা নিয়ে এসছে এই শনি আর কেতু। শনি কেতু কানেক্টেড হওয়ার জন্য গোপনীয়তা এবং গোপনীয়তা রক্ষার চেষ্টা, এই দুটোই কিন্তু বেড়েছে। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস করলাম, মিউচুয়াল এফেক্ট অন হেলথ। তাহলে মিউচুয়াল এফেক্ট অন হেলথ, এটা আমরা বুঝতে পারলাম যে দুজন দুজনের পারস্পরিক শারীরিক শক্তি এবং ক্ষমতা বৃদ্ধির জন্য উপযুক্ত কিনা। এর পরে যে জিনিসটা আসবে সেটা কিন্তু ভীষণ ভাইটাল। এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে সাংসারিক শ্রীবৃদ্ধি, আর একটা হচ্ছে অর্থনৈতিক উন্নতি। দুটো ওয়ার্ড কি রকম সমধর্মী ওয়ার্ড, কিন্তু দুটো ওয়ার্ডের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে সম্পর্ক ষষ্ঠ ষষ্ঠ অষ্টম সম্পর্ক। কিরকম ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে গিয়ে, এবারে আমরা দেখব
যে পরস্পর যে বিয়েটা হতে চলেছে, তাহলে ছেলেটার চার্ট মেয়েটার জন্য কতটা হার্মফুল অথবা হার্মফুল নয়। তাহলে ছেলেটার চার্টের কোনো দোষ মেয়েটার কুণ্ডলীর ক্যারিয়ারকে ডিস্টার্ব করছে কিনা সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আবার এই একইভাবে মেয়ের চার্ট থেকেও ছেলের চার্টে ওভারল্যাপ করিয়ে দেখতে হবে। কিন্তু কি দেখতে হবে? প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে গ্রহ অবস্থান। দ্বিতীয়ত যেটা দেখতে হবে গ্রহ অবস্থানগুলো কিভাবে নেগেটিভিটি ক্রিয়েট করেছে। তৃতীয় হচ্ছে তৃতীয় বিষয়টা হচ্ছে একজনের কুণ্ডলী আর একজনের কুণ্ডলিতে কতটা পজিটিভ ইনফোর্সমেন্ট দেওয়ার চেষ্টা করতে পারছে। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে একটু এই দুটো শব্দকে আইডেন্টিফাই করতে হবে। একটা হচ্ছে সাংসারিক শ্রীবৃদ্ধি, আর একটা হচ্ছে অর্থনৈতিক উন্নতি। তাহলে ছেলে বা পুরুষ সে অর্থনৈতিক উন্নতি করে আসবেন, তার ফলেই কিন্তু স্ত্রীলোকের ঘরটা চলবে, ভালো খাওয়া দাওয়া হবে। তাহলে এই সাংসারিক শ্রীবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতি, এটা আমরা একটা পুরুষ পার্টনারের উপরে ছাড়বো, একটা মহিলা পার্টনারের উপরে ছাড়বো। পুরুষদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি ডিপেন্ড করে তিনটে ঘর থেকে। সেটা হচ্ছে 2, 10, 11। 2 হচ্ছে সেভিংস, 10 হচ্ছে প্রফেশন কর্ম, আর 11th হচ্ছে আর্নিং। এবার কোনো একজন জাতক যদি মনে করে আমি তো ভালোই আয় করছি, এবার চাকরিটা ছেলে আরেকটা কোম্পানিতে চলে যাবো, মানে এই সময় কিন্তু এই যে চাকরি চেঞ্জ করলেন, সঙ্গে সঙ্গে তার ভাগ্য বলা যেতে পারে, তার আহ, যাই হোক না কেন, সেটা কিন্তু এফেক্টেড হবে। তাহলে বিষয়টাকে আরেকটু ভালো করে আমরা একবার বুঝে নিই। বিষয়টা হচ্ছে এই যে মানুষটা, ছেলেদের ক্ষেত্রে কোন কোন ঘর? ছেলেদের ক্ষেত্রে প্রথম হচ্ছে 2। তো ছেলেদের ক্ষেত্রে 2, 6, 11 থেকে দেখবো আর্নিং এর জায়গাটা। আর মেয়েদের ক্ষেত্রে আমরা দেখবো অবশ্যই দাম্পত্য প্রেম 11 থেকে, তার আগে আমরা 5কে দেখবো। 5, 11 এই দুটো হচ্ছে আমার মেইন হাউস। এর সঙ্গে সঙ্গে 7 নম্বর ঘরটাও সময় সুযোগ পেলে দেখতে পারি। এখানে একটা ভুল হয়েছে, এটা 5 হবে না, এটা 4 হবে। ঠিক আছে, তাহলে 5টাকে মুছে আমি 4 করে দিই। ও, বয়ের ক্ষেত্রে 4। ছেলেদের ক্ষেত্রে 4, 7, 11। আর স্যার এটা মেয়েদের ফিমেল না? ক্ষেত্রে দুই ছেলেদের চার ক্ষেত্রে এগারো হচ্ছে 2, দুই ছয় এগারো। না না, 10, 10। 11। 6টাকে আমরা আনবো না।
এবার যদি ছেলেটার প্রফেশন চেঞ্জ হয়, ছেলেটা বিজনেসম্যান, তাহলে কিন্তু এই 10 নম্বরটা ক্যান্সেল হয়ে যাবে। তখন 2, 7, 11 আসতে পারে। 2 হচ্ছে সেভিংস, 11 হচ্ছে আর্নিং, 10 হচ্ছে কর্মা। তাহলে মেয়ে আসার পরে এখনো সমাজ পুরুষ শাসিত, পুরুষতান্ত্রিক। কর্মটা অর্থনৈতিক উপার্জনের জন্য অর্থনৈতিক উপার্জনের জন্য কর্ম, এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রেই বেশি দেখতে পাওয়া যায়। যারা নারীবাদী তারা আমাকে বকতে পারেন, কিন্তু কিছু করার নেই, এটাই ফ্যাক্ট। বলে 4, 7, 11, 4 হচ্ছে সুখ, 4 হচ্ছে শান্তি, 4 হচ্ছে গৃহ, 4 হচ্ছে সমৃদ্ধি, 7 হচ্ছে বিবাহ এবং স্বামী, আর 11 হচ্ছে দাম্পত্য প্রেম, যেটা যে কোনো কারণ ছাড়াই শেষ হয়ে যেতে পারে। তাহলে দাম্পত্য প্রেম হচ্ছে 11, 4 হচ্ছে সুখ, 7 হচ্ছে বিবাহ এবং বিবাহিত জীবন। তাই ছেলের ক্ষেত্রে 2, 10, 11 যদি পীড়িত হয়, তাহলে তাই সেই মেয়েকে বিয়ে করলে পরে সমস্যা আসবে। মেয়ের ক্ষেত্রে যদি 4, 7, 11 কে পীড়িত অবস্থায় বিয়ে করো, বা 4, 7, 11 ডিস্টার্ব হচ্ছে, তাহলে সাংসারিক অশান্তি মোটামুটি বলা যেতে পারে যে তারা আসবেই। তাহলে বিষয়টা কি বুঝতে পারলাম? তাহলে আমাদের দেখতে হবে পাত্রের, ভালো করে শুনুন, পাত্রের জন্ম কুণ্ডলিতে স্থিত গ্রহগণ পাত্রীর জন্ম কুণ্ডলীর যে অশুভ যোগগুলিকে প্রশমিত করছে কিনা। আবার পাত্রের কুণ্ডলীর ক্ষেত্রে দেখতে হবে যে পাত্রের কুণ্ডলীতে স্থিত গ্রহগণ বা নেগেটিভ প্ল্যানেটস তারা কোনোভাবেই যেন মেয়ের কুণ্ডলীর 4, 7, 11 নম্বর ঘরকে পীড়িত না করে। এটা এরকমও হতে পারে যে পীড়িত করলো না কিন্তু অসুস্থ হয়ে পড়লো বাবা, এরকম ঘটনা কিন্তু দেখতে পাওয়া যায়। তাই যতটা সম্ভব খেয়াল রাখবেন। সব কুণ্ডলী তো তো বেশিরভাগ একটু পীড়িতই থাকে, মানে নিখুঁত তো থাকেই না। না, হবে না, কিন্তু তাতেও কিছুটা হচ্ছে গিয়ে কুণ্ডলীটা ঠিকঠাক আছে কিনা দেখিয়ে দিতে হবে। তারপরে আমাদের যে পয়েন্টটাতে আমরা ছিলাম, সেটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট অফ। তাহলে মিউচুয়াল অ্যাসপেক্ট অন, তাহলে হেলথ এবং অন্যান্য বিষয়ের উপরে এই সমন্বয়ের প্রভাব কিভাবে পড়বে তার একটা বেসিক বেসিক ধারণা, সেটা হচ্ছে গিয়ে আমরা পেলাম। ভালো কথা। নেক্সট, নেক্সট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই দুজনের ম্যারেজে ভালো সন্তান হবে কি না। এই যে কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি, যার কর্কট লগ্ন, কর্কট রাশি, ষষ্ঠে মঙ্গল রয়েছে, এই মানুষটা, এই মানুষটার সাপেক্ষে ভালো ইস্যু হওয়া এটা কিন্তু মুশকিল আছে। মোটামুটি বিষয়টা পরিষ্কার হলো। তাহলে আমরা কি দেখবো, যে এই মানুষটা বা দুটো মানুষের মধ্যে সন্তান প্রাপ্তি কোন রকম ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা। তো দুটো জায়গায় দেখা হচ্ছে।
তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। যৌনতা এই বিষয়টা ভীষণভাবে সেন্সিটিভ একটা বিষয়। সন্তান হওয়ার জন্য আমাদের কি দেখতে হবে, সেটা হচ্ছে চাইল্ড অ্যান্ড ইস্যু, সেখানে আমরা একটু লিখবো। উম, তো এর মধ্যে আমি একজন মানুষের সঙ্গে কানেক্টেড হয়েছিলাম, তাই সে আমাকে দেখাতে এসেছে। তো সেই মানুষটার হচ্ছে গিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো অস্থিরতা, কোনো অশান্তি, কিচ্ছু নেই, কিন্তু তার হচ্ছে গিয়ে হাতের মধ্যে একটা দগদগে ক্ষত, সেটা তার হাজবেন্ড তাকে মারধর করে তুলে দিয়েছে। তো এই যে জায়গাটা, এইটা কিন্তু হাজবেন্ডের চার্টের থেকে ওনার চার্টের মধ্যে আসবে, এবং আমরা দেখতে পাবো। তাহলে কিরকম ব্যাপারটা, প্রথমে হচ্ছে সন্তান। সন্তানের ক্ষেত্রে 5 নম্বর ঘর। আমরা প্রথমেই দেখে নেব যে আমার এবং যার সাথে আমার বিয়ে হবে, পরস্পরের 5 নম্বর ঘর যেন কোনোভাবে অ্যাফ্লিক্টেড না হয়। যেমন একজনের 5 নম্বর ঘরে একজনের তুলা লগ্ন, একজনের তুলা লগ্ন, পঞ্চম ভাবে কোনো সমস্যা নেই, কিন্তু যাকে বিয়ে করছে তার ক্ষেত্রে কুম্ভ রাশিতে বৃহস্পতি আছে। ওদেরকে দেখিয়ে দিই ব্যাপারটা। তাহলে এটা হচ্ছে আমার লগ্ন। আর আহ, পঞ্চম ভাবে আমরা ধরে নিচ্ছি এখানে শনি আছে। পঞ্চম ভাবে শনি, বিশেষ করে কুম্ভ লগ্নের শনি, সে কিন্তু সন্তানকে নির্দেশ করবে। এবার যাকে বিয়ে করছে তার কুণ্ডলিতে দেখতে পাওয়া গেল মানে এইখানটাতে রয়েছে কি বৃহস্পতি। এইখানে যে বৃহস্পতি গুরু এখানে রইলো, তার ফলে কি হচ্ছে, এই যে লগ্নের পঞ্চমে শনি বাচ্চা হওয়ার ক্ষেত্রে ডিস্টারবেন্স নিয়ে এসেছিল, সেই ডিস্টারবেন্সটা আর একটু বাড়বে। আবার এই শনির উপরে গুরুর পরিবর্তে, দেবগুরুর পরিবর্তে দৈত্য গুরুকে নিয়ে আসুন, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজেই এদের মধ্যে কিন্তু সম্পর্ক ভালো হবে। যদি হচ্ছে কি এখানে শুভ গ্রহ থাকে সেটা ভালো, যদি এখানে শুভ গ্রহ না থাকে তাহলে সেটা কিন্তু খারাপ, এবং বেশ খারাপ। এইরকম টাইপের যদি থাকে, যদি 5th হাউস, 6th হাউস এগুলো ডিস্টার্ব হয়, যেমন একজন পুরুষ মানুষ, তার লগ্ন হচ্ছে তুলা, এবং লগ্নের সপ্তমে উম, না, ভুল হচ্ছে। লগ্ন হচ্ছে বৃষ,
এই ঘরটাতে রাহু বসে আছে। এইবার রাহু তো লগ্নকে যতটা পারছে ডিস্টার্ব দিচ্ছে। এবারে এখান থেকে যখন রাহু নিচে এসে এর রাহুর উপরে পড়বে, বা যখন রাহু এই রাহুর উপরে দৃষ্টি দেবে, তখন তো নেগেটিভিটি আসবে, এবং সেই সময় কিন্তু সন্তান প্রাপ্তি মুশকিল হয়ে দাঁড়াবে। এখানে যদি রাহু না হয়ে কেতু থাকে, তাহলে সন্তান প্রাপ্তিতে বাধা, এটা একদম চোখ বন্ধ করে বলা যাবে। কিন্তু রাহুর পরিবর্তে কিন্তু যদি রাহু থাকে, তাহলে দুজনের মধ্যে হালকা বন্ডিং এর অভাব থাকলেও আলটিমেটলি একটা কমিউনিকেশন ঠিকঠাক করেই এরা চলতে পারবে। বোঝা গেল 5টা পয়েন্ট? স্যার এইটুকু জায়গা আর একবার বলবেন, শুধু এইটুকু জায়গা। বিষয়টা হচ্ছে আমার 5 নম্বর ঘর, সেটা হচ্ছে সন্তান। এরকম সন্তান, সন্তানের ইচ্ছা, আমার বাচ্চা চাই, এই ব্যাপারটা আমি 5 নম্বর ঘর থেকে আইডেন্টিফাই করব। 5 নম্বর ঘর, আমার 5 নম্বর ঘরে যদি আমার পার্টনারের কিছু নেগেটিভিটি তৈরি হয়ে বসে থাকে, তাহলে আমার 5 নম্বর ঘরটা ডিস্টার্ব হবে। আমি এটাই বলতে চাইছি যে এবার সবচেয়ে বেশি ডিস্টার্ব করে সে হচ্ছে সূর্যদেব, রবি। তার ইগো, তার তেজ, তার মাথা গরম, তার জেদ, এই সমস্ত কিছু মিলিয়ে রবি, তাকে কিন্তু কন্ট্রোল করা কঠিন। এরপরে আমরা চলে আসবো আনুষঙ্গিক ভাব। আনুষঙ্গিক ভাবগুলো কিরকম? যেমন পুরুষদের ক্ষেত্রে অষ্টম ভাব, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখা গেল সে অষ্টম ভাবে কেতু বসে আছে, আর কেতু যুক্ত হয়ে সে কোনো একটা জলরাশিতে পড়ছে। রাহু জলরাশিতে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ভীষণভাবে বাড়িয়ে দেয়। অগ্নি রাশিতে থাকলে বা পৃথ্বী রাশিতে থাকলে তুলনামূলকভাবে কম বাড়ায়, কিন্তু বেসিক্যালি বাড়ায়। মেয়েদের ক্ষেত্রে 5, 6, 7কে দেখতে হবে। 5, 6, 7 এগুলোতে মেয়েদের ক্ষেত্রে দেখতে হবে। ইউটেরাস, ওভারি, এই সমস্ত বিষয়গুলো দেখলে পরেই আলটিমেটলি একটা, এই পয়েন্ট গুলোকে আমরা দেখবো। প্রথমে ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস দেখবো, তারপরে মাঙ্গলিক বিষয়টাকে দেখবো, এবং তারপরে মিউচুয়াল এফেক্ট অন হেলথ, শরীর স্বাস্থ্যের জন্য এরা ভালো থাকবে কিনা সেটাকে আমাদের দেখতে হবে। বাচ্চা কাচ্চা ঠিকঠাক হবে কিনা, এই সমস্ত পয়েন্টগুলো আমরা দেখলে পরেই আমাদের কোন রকম আর স্টক মার্কেট নিয়ে চাপ থাকবে না। এবার পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। তাহলে এটা দেখতে হবে, একদম সিম্পল বিষয়। একটা কুণ্ডলী আর একটা কুণ্ডলীকে কতটা ড্যামেজ করছে বা কতটা ভালো রাখছে, তো সেটাকে বুঝতে শিখে গেলে পরেই আমাদের বিভিন্ন দিকের 80% প্রবলেম সলভ হয়ে যাবে। স্যার মেন প্রবলেম হচ্ছে একটু রেমিডি সিলেকশনের দিকে। রেমেডিতে আমরা যাইনি, আমরা তো যাচ্ছি হচ্ছে গিয়ে ম্যাচ মেকিং। কোন চার্টটাকে আমরা বেশি প্রায়োরিটি দেবো। এখানে আমরা শুধুমাত্র কম্প্যাটিবিলিটি চেক করবো, আর কিছুই করবো না। কারণ এত কিছু দেখে রেমেডি দিতে গেলে আর রেমেডি দেওয়াটা মুশকিল হয়ে যাবে।
তাহলে মোটামুটি ম্যাচ মেকিং করবার সময় কি কি দেখতে হবে তার একটা বেসিক আইডিয়া আমরা পেলাম, ছেলেদের ক্ষেত্রে কি মেয়েদের ক্ষেত্রে কি। এই আইডিয়ার উপরে বেস করে আপনাদেরকে ম্যাচিং করতে হবে। এছাড়াও কিছু আনুষঙ্গিক সূত্র পাবেন যেগুলো আপনাদেরকে আত্মস্থ করে নিতে হবে। যেমন চারজন লোক এসছে, এবার একটু এক্সাম্পল দিই, আমাদের সময় চলে এসছে। চারজন লোককে নিয়ে এক মহিলা এসছে যে আমি বিয়ে করব, এই চারজনের সঙ্গে আমার ম্যাচিং আছে এবং চারজনকেই আমার ভালো লাগে, আমি কাকে বিয়ে করবো? এইরকম টাইপের প্রশ্ন যখন আপনার সামনে আসবে, তখন সেখান থেকে তো আহ ব্যাপারটাকে আইডেন্টিফাই করা অনেকটা ইজি হবে যে কোন মানুষটার সঙ্গে এই মানুষটার কম্প্যাটিবিলিটি সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে একটা ছোট্ট সূত্র আছে। মেয়ের মানে পাত্রীর যেখানে লগ্ন, পাত্রীর যেখানে লগ্ন সেইখানে পাত্রের কুণ্ডলিতে নবাংশে কোনো একটা ভালো গ্রহ থাকে। কি জটিল ভাবুন। তো আবার একটু হলো, একটু রিপিট করুন স্যার। বলছে পাত্রের যেটা লগ্ন, পাত্রের যেটা লগ্ন নবাংশ কুণ্ডলিতে পাত্রের নবাংশে সেটা প্রমিনেন্ট হবে, সেটাকে জাগ্রত অবস্থায় দেখতে পাওয়া যাবে। সে একাধিক আহ মিষ্টি জাতীয় ব্যাপার স্যাপারের ক্ষেত্রে ইয়ে হতে পারতো। এবার দুজনের মধ্যে অ্যাট্রাকশন কি যেন গুলিয়ে গেল। হ্যাঁ, আহ এখানটা একটু গুলিয়েছে। পাত্রের পাত্রীর নবাংশে পাত্রীর কোনো শুভ গ্রহ থাকতে হবে। পাত্রের যেখানে হচ্ছে গিয়ে লগ্ন পড়েছে, পাত্রীর কুণ্ডলিতে নবাংশে সেখানে কোনো একটা গ্রহ তুঙ্গস্থ থাকতে হবে। তুঙ্গস্থ হতে পারে, পাওয়ারফুল থাকতে পারে, বলবান থাকতে পারে, যে খুশি থাকতে পারে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পাত্রের যেখানে লগ্ন, পাত্রের যেখানে লগ্ন, তাহলে তার একটা আমি সপ্তম ভাব পাবো। সেই সপ্তমপতি যে ঘরে এক্সল্টেড হচ্ছে, পাওয়ারফুল হচ্ছে, সেই জায়গাটাতে পাত্রের লগ্ন আসবে। তাহলে সপ্তমপতি যেখানে এক্সল্টেড হচ্ছে বা সক্ষেত্রী হচ্ছে বা বলবান হচ্ছে, সেই আহ ঘরে সেই ক্ষেত্রটাতে কিন্তু পাত্রীর লগ্ন হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকে। কারণ এই লোকটার লগ্ন সেটা হচ্ছে গিয়ে সেভেন্থ হাউসে এখানে রয়েছে। তাহলে মঙ্গল কোথায় কোথায় তুঙ্গ হচ্ছে? মঙ্গল তুঙ্গ হচ্ছে, মঙ্গল তুঙ্গ হচ্ছে এখানে, মঙ্গল সক্ষেত্রী হচ্ছে এখানে, মঙ্গল নিচস্থ হচ্ছে এখানে, সক্ষেত্রী হচ্ছে এখানে। তাহলে এই মঙ্গল, এই মঙ্গল যে যে জায়গাকে ইন্ডিকেট করলো, এর মধ্যে পাত্রীর লগ্ন বা রাশি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাহলে এইরকম কিছু কিছু ছোট ছোট বিষয়, সেগুলো আইডেন্টিফাই করিয়ে দেবে আপনাকে। যার নাম আমরা রেখেছি প্রজাপতির নির্বন্ধ, আমরা রাখিনি, লোকজনরা রেখেছেন। তাহলে কোন পাত্রটার সঙ্গে, কোন পাত্রটার সাথে কোন পাত্রীটার এই কানেক্টিভিটি গুলো তৈরি হচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এই বিষয়গুলোকে একটুখানি নোট টাইপের করে নেবেন, তাতে আমার মনে হয় ব্যাপারগুলো ইজি হয়ে যাবে আমাদের পক্ষে আইডেন্টিফাই করা কোন পাত্রটার সঙ্গে এই মেয়ের বা এই ছেলের বিয়ে হবে। আর তার সঙ্গে সঙ্গে ফিউচার ম্যারেড লাইফ কেমন, ম্যাচ মেকিং কতটা, কম্প্যাটিবিলিটি কতটা, এগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। আশা করা যায় এই ব্যাপারটাতে আপনারা এক্সপার্ট হয়ে উঠবেন খুব শিগগিরই। আর পাঁচটা পয়েন্ট আরেকবার বলে দিই। ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস, 2 নম্বর হচ্ছে পারস্পরিক প্রীতি আকর্ষণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মিউচুয়াল অ্যাট্রাকশন অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ। এইটা হচ্ছে গিয়ে কিভাবে দেখবো আমরা বলেছি, পার্সোনালিটি দেখতে হবে। পার্সোনালিটি মেয়েটার ক্ষেত্রে কতটা নমনীয়তা, সেগুলো দেখতে হবে। ছেলেদের রবি, মেয়েদের চন্দ্র, তার সঙ্গে বিপরীত জনের লগ্নের সম্পর্ক, সেটা ভেবেচিন্তে এগোনোটা ঠিকঠাক। তারপরে আমাদের হচ্ছে মিউচুয়াল অ্যাট্রাকশন। মিউচুয়াল অ্যাট্রাকশন মানে দুজনের
একজন আরেকজনকে কতটা আকর্ষণ করতে পারবে, একজন আরেকজনকে দেখে কতটা মোহগ্রস্ত হবে, এই বিষয়গুলো হচ্ছে মিউচুয়াল অ্যাট্রাকশন। এরপর হচ্ছে মিউচুয়াল এফেক্ট অন হেলথ। তাহলে এই মানুষটা যার আমরা কুণ্ডলী দেখছি, তার যে ষষ্ঠ ভাব, দ্বিতীয় ভাব বা দ্বাদশ ভাব, সপ্তম ভাব, যেগুলো মারক, যেগুলো মারক হয়ে রয়েছে, এই সেই ঘরগুলো, সেগুলো যাতে কোনো রকম ভাবে ডিস্টার্ব করতে না পারে এবং সেখান থেকে কোনো রকম নেগেটিভ এনার্জি যেন বেরিয়ে আসতে না পারে, তার জন্য চেষ্টা করতে হবে। এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমার যেটা শরীর, আমার শরীর হচ্ছে আমার লগ্ন, সেটা যেন অন্যভাবে কোনোভাবে পীড়িত না হয়, কোনোভাবেই যেন পীড়িত না হয়। আমার লগ্নটা যেমন, এই লগ্নটা, এটা যেন আরেকজনের এখানে রাহু না থাকে, তাহলে সেখানে কিন্তু সমস্যা আসবে। এবার হচ্ছে মিউচুয়াল অ্যাসপেক্ট অফ আদার। এরকম ব্যাপার, বিয়ে তো করলাম, বিয়ের পরে আয়টা বাড়বে তো, বিয়ের পরে আয় বাড়বে তো, এই যে প্রশ্ন, এর উত্তর কিন্তু দেবে সেই লোকটা যার সঙ্গে এর সম্পর্ক পুরোটাই কার্মিক। স্যার বিয়ের পর অনেকের দেখা যায় প্রচুর টাকা আর্ন হয় বা অনেক টাকা পয়সা হয় বা সম্পত্তি লাভ হয়, সেটা কিভাবে বুঝবো স্যার? যে বিয়ে করছি, তার কুণ্ডলিতে কিছু ধনদাতা গ্রহ আছে। ধনদাতা মানে যারা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দিতে পারে, যেমন বৃহস্পতি, বলবান বৃহস্পতি, শুক্র, রাহু, শনি, এরা হচ্ছে ধনদাতা। তাহলে এই বুধ, ধনদাতা গ্রহগুলো যদি ওই লোকের একাদশে দশমে অবস্থান করে থাকে, তাহলে সেই লোক কিন্তু সহজেই অর্থনৈতিক উন্নতি করতে পারবে এবং বিয়ের পরে। স্যার, হ্যাঁ, 2015-16 সালে একটা সূত্র বলছিলেন, পরবর্তী ওই সূত্রটা কোনো ক্লাসে পাই নাই, ওই সূত্রটা একটু বলবো স্যার? হ্যাঁ, বলুন। বলছিলেন স্যার যে গ্রহ, তার চার্টের গ্রহ আর ছেলের চার্টের গ্রহ আর মেয়ের চার্টের গ্রহের সম্পর্ক। শুক্র যদি তার মেষ লগ্নে মেষে থাকে, আর তার চার্টের ছেলের চার্টের শুক্র যদি মেষে থাকে, মেয়ের চার্টের শুক্র যদি আহ, মিথুনে থাকে, তাহলে এটা দ্বাদশ, আহ, তৃতীয় এবং একাদশ সম্পর্ক হলো। এই ধরনের 9টা গ্রহ যদি শুভ সম্পর্ক করে, তাতে এটা অনেক ভালো শুভ যোগ। আর যদি দ্বিতীয় দ্বাদশ সম্পর্ক করে, ওটা অশুভ। কিংবা দ্বিতীয় লগ্ন ষষ্ঠ, আহ ষষ্ঠ অষ্টম সম্পর্ক করে, এটা অশুভ। এগুলো বলছিলেন স্যার। চার বিষয়টা থেকে কি পাঁচটা বলুন তো, জি নটা স্যার। গ্রহ বা আটটা গ্রহ বা ছটা গ্রহ, এদের কানেকশন আমরা পাবো না, সাধারণত কুণ্ডলিতে পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু ইজি সূত্র বার করে নিতে হবে যেটা ব্যবহারযোগ্য। যেমন আমার লগ্ন, আমার লগ্নের সঙ্গে মেয়ের নবাংশ কুণ্ডলী লগ্নের যদি সম্পর্ক থাকে, তাহলে বিয়ে হওয়ার চান্স অনেক বেশি। আমার লগ্ন, আমার লগ্নপতি যেখানে যেখানে পাওয়ারফুল হচ্ছে বা দুর্বল হচ্ছে, অর্থাৎ আমার লগ্নপতির জন্য যেটা যেটা সেন্সিটিভ পয়েন্ট, ভুল বললাম, আমার সপ্তম পতির জন্য যেটা যেটা সেন্সিটিভ পয়েন্ট, যেমন তুঙ্গ ক্ষেত্র, স্বক্ষেত্র, নিচস্থ ক্ষেত্র, এই যে ক্ষেত্রগুলো, এইটা মেয়ের কুণ্ডলিতে বা মেয়ের নবাংশ কুণ্ডলিতে লগ্ন হবে, তখন গিয়ে বিয়েটা হবে। এই সূত্রগুলো অনেক বেশি ইজি আর ব্যবহার করা সহজ, কিন্তু অতগুলো গ্রহের মধ্যে সেই সম্পর্ক আইডেন্টিফাই করা, এটা মুশকিল হয়েছে। যেমন আমার যেটা লগ্ন, এই লগ্নের সঙ্গে যে মেয়ের শুক্রের সম্পর্ক আছে, সেই মেয়েকে আমার পছন্দ হবে। এবার আমার যেটা চন্দ্র, ঠিক আছে, সেই ধন্যবাদ। সেই আমার যেখানে চাঁদ আছে, আমার যেখানে মন আছে, সেই জায়গাটার সঙ্গে যদি কোনো কুণ্ডলিতে কোনো মেয়ের শুক্র ডিরেক্টলি কানেক্টেড হয় বা তার চন্দ্র ডিরেক্টলি কানেক্টেড হয়, তাহলে কিন্তু সেই মেয়েটাকে আমার ভালো লাগবে। শুক্র যদি কানেক্টেড হয়, রূপ আমার ভালো লাগবে। চন্দ্র যদি কানেক্টেড হয়, তাহলে তার মন মানসিকতা, সেটা আমার ভালো লাগবে। বুঝতে পারলাম? আবার কোনো একটা মেয়ে, আমি পুরুষ নই, আমি হয়ে গেছি একটা মেয়ে, এবার আমার যেখানে লগ্ন রয়েছে, তার সঙ্গে, আমার যে ঘরটাতে লগ্ন, সেই ঘরটার সঙ্গে যদি কোনো মেয়ের মঙ্গল কানেক্ট করে,
তাহলে সেই লোকটাকে আমার ভালো লাগবে। বুঝা গেল? একটা বডিগার্ড বলে একটা সিনেমা হয়েছিল, সেখানে বুঝতে পারছি বডিগার্ড স্যার। বডিগার্ড মানে মঙ্গল। তাহলে এই আমার যেখানে লগ্ন রয়েছে, সেই লগ্নের সঙ্গে যদি বডিগার্ডের মঙ্গল কোনোভাবে কানেক্ট করে, তাহলে সেই লোকটা আমাকে প্রোটেকশন দিতে পারবে। সেই লোকটার ফিজিক, চেহারা, সেই লোকটার আবেদন, পিল, সেটা হচ্ছে গিয়ে আমার পছন্দ হবে। বুঝতে পারলাম? রবি হচ্ছে গিয়ে ব্যক্তিত্ব। জি তাহলে স্যার। রবি আর মঙ্গলের পছন্দটা ডিফারেন্ট। আমার লগ্ন এবং আমার চন্দ্র, তার অপোজিশনে ওই লোকটার রবি বসে আছে, তাহলে ওর ব্যক্তিত্ব আমার ভালো লাগছে। ওই লোকটারই মঙ্গল বসে আছে, তাহলে ওই লোকটার শরীরটা আমার ভালো লাগছে। বুঝতে পারলাম? জি স্যার, অনেক সুন্দর বলছি স্যার। ঠিক আছে, এইটা প্রত্যেকটা গ্রহের সঙ্গে দেখে নিতে পারবেন। আর খেয়াল রাখবেন, আমি হচ্ছি লগ্ন, আমার মন হচ্ছে আমার চন্দ্র। আমি একটা মানুষকে চুজ করব, সিলেক্ট করব, সেটা হচ্ছে গিয়ে আমি কি দিয়ে করব, লগ্ন দিয়ে অথবা চন্দ্র দিয়ে। এবার তার গুণাবলীগুলোকে দেখে নেব। আর সবগুলো মিললেও, সব কটা জিনিস মিলেছে, এই সব কটা মিলেছে, কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিসে গন্ডগোল আছে, তাহলে বিবাহিত জীবনে শান্তি থাকিবে না। এই ইন্ডিভিজুয়াল চার্টটাকে ভালো হওয়াটা খুব বেশি দরকার। তাহলে আজকে এই পর্যন্তই থাক। শুভরাত্রি সবাইকে, রাত্রির হয়ে গেছে অনেক। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। গুড শুভরাত্রি নাইট। স্যার। Goodbye.